সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 প্রকোপ শীতকালে বেড়ে যায়, তাই সবাইকে বলবো যে ঘরে থাকি, নিরাপদ দূরত্বে থাকি, মাস্ক ব্যবহার করি, সবাইকে মাস্ক ব্যবহার উৎসাহ প্রদান করি। টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিভাগীয় প্রধান, টেক্সটাইল টেকনোলজি। আজকে জেনারেল টেক্সটাইল প্রসেস 2, যেটা দ্বিতীয় পর্বের সাবজেক্ট, এটার কোড হলো 1922। এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো আমরা। তো আমাদের আজকের বিষয় হলো সুইং, একটা অধ্যায় নম্বর 14-10, অর্থাৎ যে 14তম অধ্যায়। এই অধ্যায়ের আলোচনার বিষয় আজকে সুইং কি, সুইং এর সেলাই সুতাগুলো কি ধরনের হয়ে থাকে। এরপরে আমাদের যেটা হবে সেটা হলো যে নিডিলের পরিচিতি সম্পর্কে আমরা একটু দেখব। সংক্ষেপে কথায় বলতে গেলে, দুই পর্দা কাপড়কে এক থেকে জোড়া দেওয়া হয়, যে সুই সুতার মাধ্যমে কাপড় জোড়া দেওয়ার যে পদ্ধতি, তাকে সেলাই বলা হয়। সুই সুতা আমরা অবশ্যই চিনি, আমরা বাসা বাড়িতে অবশ্যই মায়েদের হাতে দেখেছি একটা হাত সুই সবাই ব্যবহার করে কাপড় সেলাইয়ের জন্য। কারো কাপড়ে যদি ছিদ্র হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি আর কি। তো আমরা যেহেতু কাপড় সম্পর্কে আমরা ধারণা আছে, কাপড়ের সেলাই সম্পর্কে দর্জির দোকানে, কারণ আমরা তো অনেকেই যাই দর্জির দোকানে, দর্জির কাপড় কীভাবে সেলাই করে সেটাও দেখি আমরা। আসলে যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের কাজ হবে এই কাপড়, ম্যান, মেশিন, মেটেরিয়াল, এই তিনটা জিনিস নিয়ে কাজ হবে। ইঞ্জিনিয়ার মানেই ম্যান, মেশিন, মেটেরিয়াল। তিনি ম্যান, মেশিন তিনটা নিয়েই কাজ করবে। তো আমাদের বিষয় হলো, যেটা করতে হবে সেটা হলো যে আমাদের প্রথমত দেখতে হবে দুই পর্দা কাপড় কিভাবে সেলাই করে জোড়া দেয়। হ্যাঁ, যে কৌশলের সাহায্যে সেলাই সুতা ব্যবহার করে, সেলাই সুতা অবশ্যই যে কৌশল ব্যবহার করে সেলাই সুতা দুই বা ততোধিক কাপড়কে একত্রে জোড়া লাগিয়ে পোশাক তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে কি সেলাই। কি বলছে যে কৌশলের সাহায্যে সেলাই সুতা ব্যবহার করে দুই বা ততোধিক বা একত্রে কাপড়কে একত্রে জোড়া লাগিয়ে পোশাক তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে কি সেলাই সুতা। আবারও বলছি, সেলাই কাকে বলে, সেলাই কাকে বলে যে যে পদ্ধতি বা কৌশলের সাহায্যে সেলাই সুতা ব্যবহার করে কাপড়কে জোড়া লাগিয়ে পোশাক তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে কি সেলাই। সেলাই কত প্রকার, কি কি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে সেলাইয়ের জন্য যে সুতা ব্যবহার করা, তাকে সেলাই সুতা ব্যবহার হয়, সেটাকে সুইং থ্রেড। সুইং থ্রেড বলে, ইংরেজিতে সুইং থ্রেড বলে। দেখবা তোমরা বাজারে যদি কোনো ধরনের কিনতে পাও, সেক্ষেত্রে খেয়াল করে দেখবা যে সুইং থ্রেড ব্যবহার করা হয় আর কি। তো আমরা সুইং থ্রেড, এ ধরনের সাধারণত সুইং থ্রেডের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু জানবো আমরা। হ্যাঁ, আচ্ছা, আমরা সুইং থ্রেড সাধারণত তিনটি বিষয়ের ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয় থাকে। একটা হলো আঁশের প্রকারভেদ। হ্যাঁ, সুতার গঠন, আর সুতার ফিনিশিং উপরে। সুতার গঠন আর হলো সুতার
এই তিন প্রকারের সুতা সাধারণত বাজারে পাওয়া যায়। সাধারণত সুতার আঁশের প্রকার ভেতর ভিত্তি করে, আঁশের প্রকার ভেতর বলতে কি বোঝায়, এটা কোন ধরনের সুতা, লিলেন, কটন, হ্যাঁ, সিনথেটিক, ভিসকোস, কোন ধরনের সুতা আর কি। লিলেন হয়তো পাড়ের আঁশের মতো অনেকটাই। সেক্ষেত্রে এই প্রাকৃতিক আঁশ বা কৃত্রিম আঁশ উভয়ের মিশ্রণে এটা তৈরি করা হয়ে থাকে। মূলত হলো আঁশের প্রকারে বোঝাচ্ছে যে আমি বাজারে আমরা সুতা কিনতে পাই, দেখো রশি কিনতে পাই না, লাইলনের রশিগুলা, তারপর টায়ার সেলাই করে যে রশিগুলো আছে, এগুলো বিষয়ে আমাদের ধারণা মোটামুটি আছে। জুতা সেলাই করার জন্য যে রশিগুলো ব্যবহার করে সেগুলো সম্পর্কে তো আমাদের ধারণা আছে মোটামুটি। তো ওগুলো কিন্তু মোটামুটি সিনথেটিক ফাইবারের। আর আমরা যে সেলাইয়ের কাজে ব্যবহার করি মোটামুটি, হ্যাঁ, ওগুলো কিন্তু কটন বা মিক্স কটনের হতে পারে বা পলিস্টারের মিক্সার হতে পারে এই ধরনের। এগুলো দেখা যায় কোনো কোনো সুতা টানলে ছিঁড়ে না, আবার কোনো কোনো সুতা টানলে ছিঁড়ে যায়। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু করা হয়ে থাকে, যেটা যে প্রসেসের জন্য দরকার। এমব্রয়ডারিতে সুতা ব্যবহার করা হয়, চকচকে রঙিন সুতাগুলো কিন্তু ম্যানমেড সিনথেটিক সুতা। তো বিষয়গুলো হলো এরকমই যে আঁশের প্রোগ্রামে হলো প্রাকৃতিক আঁশ, যেটা আমরা ন্যাচারাল থেকে প্রকৃতিগতভাবে পাই, আল্লাহ প্রদত্ত, সেগুলোকে আমরা প্রাকৃতিক বলতেছি। কৃত্রিম আঁশ উভয়ের মিশ্রণে হতে পারে। অর্থাৎ কৃত্রিম আঁশ যেটা মানুষের তৈরি, মানুষের বুদ্ধিমত্তা, বিভিন্ন কাঠ খণ্ড, টুকরা, বাঁশপাতা এটা ইত্যাদি মন্ড করে যে সুতো তৈরি করা হয়, এটা একটা বিষয় থাকে। আর হলো ভিসকোস, কটন, সিল্ক। সিল্ক তো আমরা জানি প্রাকৃতিক সুতা, হ্যাঁ, এই ধরনের সুতাকে আমরা সিল্ক, রাজশাহীতে মোটামুটি একটা জনপ্রিয় একটা সুতা। এরপরে হলো আমাদের যে সুতার গঠন অনুসারে, সুতার গঠন যেটাকে বলতেছি আমরা, এটা কোন গঠন, কোন ভাবে পাক দিব, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির বিপরীত দিকে আমরা পাক দিয়ে তৈরি করবো আর কি, সেটার একটা বিষয় থাকে, যেটা বলা হয় এস টুইস্ট আর জেড টুইস্ট। সুতার টুইস্টের উপর ভিত্তি করে দুই প্রকার, সুতার টুইস্টের উপর ভিত্তি করে, টুইস্টের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হলো এস টুইস্ট আর একটা হলো জেড টুইস্ট। এস টুইস্ট আর জেড টুইস্ট এই দুই ধরনের সুতা হতে পারে। এরপরে হলো ফিলামেন্ট, পাকবিহীন সুতা। ফিলামেন্ট, দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে আমরা বলতেছি ফিলামেন্ট। দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে বলতেছি আমরা ফিলামেন্ট, হ্যাঁ। তো এই দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে আমরা ফিলামেন্ট বলতেছি। ফিলামেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হলো মনোফিলামেন্ট আর একটা মাল্টি ফিলামেন্ট। মনোফিলামেন্ট হলো সিঙ্গেল ফাইবারকে, সিঙ্গেল ফিলামেন্টকে আমরা মনোফিলামেন্ট বলতেছি। আর হলো মনোফিলামেন্ট, মাল্টি ফিলামেন্ট হলো দুই বা ততোধিক ফিলামেন্টকে একসঙ্গে জড়িয়ে পাক দেওয়া হয় থাকে। আর বাহ্যিক গঠনের উপর ভিত্তি করে তিন প্রকার, চার প্রকার হয়ে থাকে: কোর স্পার্ন, কম্বাইন্ড স্পার্ন, টেক্সাডিয়ান, কোর স্পার্ন। স্পার্নিয়ান, হ্যাঁ, স্পার্নিয়ান, কম্বাইনিয়ান, টেক্সাডিয়ান আর কোর স্পার্নিয়ান। স্পার্নিয়ান সাধারণত দুই বা অধিক সুতাকে একসাথে পাক দেওয়া হয়ে থাকে। কম্বাইনিয়ান এটাকে তিনের অধিক সুতাকে পাক দেওয়া হয়ে থাকে। টেক্সাডিয়ান এটাকে ভাঁজ প্রদান করে, ক্রিম করা হয়, ভাঁজ প্রদান করা যেটাকে বলা হয়। কোরিয়ান একটার মধ্যে পাঁচটা সুতা পেঁচানো হয় আর কি, একটা মাঝখানে একটা সুতা থাকবে, সেটার মধ্যে সাথে পাঁচটা সুতা পেঁচানো হবে। এই হলো মোটামুটি সুতার গঠনের উপর ভিত্তি করে সুতা তিন ধরনের থাকে: পাকের উপর ভিত্তি করে, ফিলামেন্টের উপর ভিত্তি করে, আর হলো বাহ্যিক গঠনের উপর ভিত্তি করে। সুতার ফিনিশিং এর উপর ফিনিশ সুতা আর আনফিনিশ সুতা। সুতার ফিনিশিং এর উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হলো কি ফিনিশ সুতা, এটা আনফিনিশ সুতা। আর সাধারণত আনফিনিশটা, ফিনিশ সুতাটা হলো বাজারে ব্যবহার করা হয়ে থাকে। আর আনফিনিশ সুতাগুলো সাধারণত তৈরি হয়ে বাজারে বিক্রি করা হয়, এই কারণে কেউ কিনে নিয়ে এসে রং করে পরবর্তীতে তারা বিভিন্ন ইয়ে করতে পারবে, ব্যবহার করতে পারে আর কি। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো নিডিলের চিত্র, তারপরে সুতার বর্ণনা, তার মধ্যে আমাদের সেলাইয়ের বৈচিত্র্য সম্পর্কে একটু আলোচনা করবো এর ফাঁকে। সেলাই সুতার বৈশিষ্ট্যটা হলো আমাদের এক নম্বর টেনসাইল স্ট্রেংথ।
এক নম্বর হলো টেনসাইল স্ট্রেংথ, যেটাকে বলতেছে সেলাই সুতার মধ্যে এটা খুব থাকা জরুরি। এটা না থাকলে সুতা বারবার ছিঁড়ে যাবে, অর্থাৎ সুতা সেলাই মেশিনে ব্যবহার করার সময় বারবার ছিঁড়ে যায় যদি তার টেনসাইল স্ট্রেংথ না থাকে। এরপরে 2 নম্বর হচ্ছে টেনাসিটি। সুতার টেনসাইল স্ট্রেংথকে ও কাউন্ট দ্বারা, মানে ওটা কত নম্বরের সুতা এটা দ্বারা যদি ভাগ করা যায়, সুতার টেনসাইল স্ট্রেংথকে যদি আমরা সুতার কাউন্ট দ্বারা ভাগ করি তাহলে এটাকে আমরা টেনাসিটি বলবো। তো ওটা গ্রাম পার টেক্স অথবা গ্রাম পার ডেনিয়ারে পাওয়া যায়। এটার একক হলো গ্রাম পার টেক্স অর গ্রাম পার ডেনিয়ার। হ্যাঁ, এরপরে আমাদের লুপ স্ট্রেংথ, তারপর লুপ স্ট্রেংথ রেশিও। হ্যাঁ, 3 নম্বর হলো লুপ স্ট্রেংথ। 4 নম্বর হলো লুপ স্ট্রেংথ রেশিও। লুপ স্ট্রেংথটা কি? একটা সুতার মধ্যে লুপের মধ্যে দিয়ে অপর একটি সুতার মধ্য দিয়ে আরেকটি সুতার যে লুপ তৈরি করে তাকে লুপ বলতে, লুপ স্ট্রেংথ বলতে। এখন ঘটনা আছে দুটো লুপের মধ্যে যে সুতা থাকবে এটা ব্রেকিং স্ট্রেংথ নির্ণয় করাকে বলা হচ্ছে কি, অর্থাৎ এই যে একটা সুতার ফাঁসের মধ্যে আরেকটা সুতা প্রবেশ করে লুপ তৈরি করতেছে, এখন এই দুটোর মধ্যে যে ছিঁড়ে যাওয়ার প্রবণতা এটাকে বলা হচ্ছে লুপ স্ট্রেংথ। অর্থাৎ এই লুপটা কতটুকু টানে ছিঁড়তে পারে এটাকে বলতেছে আমরা লুপ স্ট্রেংথ। আর লুপ স্ট্রেংথ রেশিওটা হচ্ছে কি, সুতার শক্তির সাথে লুপ স্ট্রেংথ রেশিওর অনুপাতকে বলা হচ্ছে লুপ স্ট্রেংথ রেশিও। অর্থাৎ সুতার যে টেনাসিটিটা আছে এটার সাথে লুপ স্ট্রেংথের যে রেশিওটা হবে সেটাকে বলতেছি আমরা লুপ স্ট্রেংথ রেশিও। ছিঁড়ে যাওয়ার পরে প্রসারণ। ছিঁড়ে যাওয়ার পরে প্রসারণ। এখন আমি একটা সুতাকে টানলে কতটুকু বেড়ে যাচ্ছে, কতটুকু বাড়ার পরে ছিঁড়ে যাচ্ছে, এটাই হলো ছিঁড়ে যাওয়ার পরে প্রবণতা। আর এরপরে মানে মূলত হলো সুতার উপর বল প্রয়োগ করলে সুতাটা কতটুকু টানে বাড়তে পারে, বাড়ার পরে ছেড়ে দিলে দেখো বা ছিঁড়ে যাচ্ছে, কতটুকু লম্বা হয় সে ছিঁড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ছিঁড়ে যাওয়ার পরে প্রবণতা। এরপরে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা হলো টানলে বাড়বে, ছেড়ে দিলে তার পূর্ব অবস্থায় ফিরে আসবে, এটাকে যাকে বলা যায় স্থিতিস্থাপকতা, রেসিলিয়েন্সি যেটাকে বলতেছি আমরা। অর্থাৎ ইলাস্টিসিটি, একটা সুতাকে আমরা টানবো, টেনে দিলে টানার পরে ছেড়ে দিলে আবার তার পূর্ব অবস্থায় ফিরে আসে, এই যে কতটুকু ফিরে আসতেছে এটা হলো তাকে স্থিতিস্থাপকতা বলতেছে। সংকোচনশীলতা হলো এটা একটা সুন্দর পয়েন্ট। আমরা কাপড় ওয়াশ করি, ধৌত করি, বিভিন্ন কাজ করে থাকি। এখন বিষয়টা হলো কাপড় ধোয়ার পরে এটাকে তাপ দেওয়া হয়, রোদে দেওয়া হয়, চাপ দেওয়া হয়, হ্যাঁ, আয়রন করা হয়। সেক্ষেত্রে কাপড়টুকু সেটা কতটুকু সে সংকুচিত হতে পারে বা কতটুকু বর্ধিত হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে সুতোগুলো তৈরি করা থাকে। ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা। এখন একটা কাপড়কে কতবার ঘর্ষণ করলে কাপড়টা ছিঁড়ে যেতে পারে, কাপড়টাকে আমরা এইভাবে ধরে যদি আমরা কাপড়টাকে ঘর্ষণে দেই, এইভাবে যদি টান দিই, কতবার একটা ব্লেড দিয়ে বা অনুমতি দিয়ে পাথর দিয়ে যদি ঘর্ষণ দিই, কতবার ঘর্ষণে সে ছিঁড়ে যেতে পারে, তার সক্ষমতাটাকে বোঝাচ্ছে কাপড় বা সুতাকে। এরপরে যেটা আছে রঙের স্থায়িত্ব। আমি একটা কাপড়ের কালার হলো একটা কাপড় কিনছি, বাজার থেকে ক্রয় করেছি, করার পর সেলাই করছি। এখন করার পর দেখা গেছে যে সেলাই সুতার কালার সাথে কাপড়ের কালার ম্যাচ ছিল, ধৌত করার পরে কাপড়ের কালার ঠিক আছে কিন্তু সেলাই সুতার কালার উঠে গেছে। এটা একটা মূল ফ্যাক্ট, একটা বড় ফ্যাক্ট। দেখতে খারাপ লাগবে, কাপড়ের রং যদি উঠে যায়, সুতার রং যদি উঠে যায় ওই জায়গাটা সাদা হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। সেলাইটার রেখাটা বোঝা যাবে যেটাতে আলাদা কোনো সেলাই ছিল সেটা নাই এখন। তো সেই বিষয়ে মাথায় রেখে রঙের স্থায়িত্বটাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। রং পাকা করার জন্য সাধারণত সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা থাকে, অর্থাৎ যেটা আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করে থাকি।
এরপরে আমাদের একটা ছোট্ট ছোট্ট বিষয় আছে, সেটা আমরা এই টপিকটা দিয়ে শেষ করবো আশা করি। তোমাদের সবারই সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যেটা বোঝার বিষয় সেটা হলো একটা নিডিল তোমরা সেলাই মেশিনে দেখে থাকো, আর যদি কোনো দর্জির দোকানে যে থাকো তাহলে আমাদের এই বিষয়টা আমাদের বোধগম্য হওয়ার কথা। সেলাই মেশিনে একটা সুতা লাগানো থাকে, সেলাই লাগানো থাকে, যেটাকে সেলাই সুতার আগে নিডিলটা ধরে উপরের দিকে যখন লাগানো হয় তখন পিছনের অংশটাকে বলতেছি আমরা বাট। হ্যাঁ, বাটের পরে যে মোটা অংশটুকু আছে, অর্থাৎ এই মাথার পরে যে অংশটুকু মোটা অংশটুকু, এটাকে বলা হচ্ছে শ্যাং। শ্যাং বলতেছি। এরপরে আমরা যেটাকে বলতেছি শোল্ডার। বাটের পরে দেখবে যে একটু ঝালু হয়ে স্লো হয়ে গেছে, স্লো হয়ে যখন গেছে ওটাকে বলতেছি আমরা শোল্ডার। এরপরে আমরা যেটাকে বলবো ব্লেড, যেটাকে শোল্ডারের পরে যেটাকে স্লো হয়ে গেল, ঢালু হয়ে গেল, তারপরের থেকে যে অংশটুকু নিডিলের একটা ছিদ্র আছে না, এই ছিদ্র পর্যন্ত যে অংশটুকু, এটাকে বলতে ব্লেড। এটাকে বলতেছি আমরা স্কার্ফ, যেটাকে সুতা টানবে আর কি, এটা টিপ, যেটা দিয়ে আমরা ছিদ্র করবো, সুতাকে ছিদ্র করবো আর কি। এইটাকে আমরা এই টিপ বলতেছি মাথাটাকে। এটা হলো আই। এখানে লং গ্রুপ শর্ট গ্রুপ নামে দুটো কথা আছে। হ্যাঁ, এই যে এইটুকুকে আমরা শর্ট গ্রুপ বলতেছি, এইটুকুকে আমরা শর্ট গ্রুপ বলতেছি। হ্যাঁ, নিডিলের টিপের পরে যে অংশটুকু, এই যে এইটুকু, এটুকু আমরা শর্ট গ্রুপ। আর এটা হলো লং গ্রুপ, এই যে এইটুকু আমাকে লং গ্রুপ বলতেছি, লং গ্রুপ। একটা নিডিলকে বিশ্লেষণ করলে সাধারণত আমরা কয়েক ধরনের জিনিস দেখতে পাই। একটা হলো নিডিলের মাথা যে অংশটুকু, এটাকে বলা বাট। তারপরে যে মোটা চ্যাপ্টা অংশটুকু, এটাকে বলা হচ্ছে শ্যাং। তারপরে স্লো হয়ে গেছে যে অংশটুকু, যেটুকু স্লো হয়েছে ওইটুকু বলা হচ্ছে শোল্ডার। তারপরে লম্বা যে অংশটুকু যেটা কাপড়ের মধ্যে প্রবেশ করে, ওটাকে বলা ব্লেড। মাথাটাকে বলা হচ্ছে টিপ। তার উপরে একটা ছিদ্র আছে যেখানে আমরা সুতো প্রবেশ করাই, সেখানে নিডিল আই বলা হচ্ছে। এরপরে আমরা যে নিডিলের আইয়ের নিচে যে টিপ পর্যন্ত যে ছোট্ট জায়গাটা করে শর্ট গ্রুপ, নিডিল আই থেকে শোল্ডার পর্যন্ত যেটা লং জায়গাটা, তাকে লং গ্রুপ বলতেছি। এরপরে সুতাকে উঠানোর জন্য একটা কার্ভ থাকে, যেন তোমাদের টুপি কাটার যে স্টাফগুলো আছে দেখছো আমরা সুতাগুলা, এখানে দেখবো যে টুপি কাটার জন্য যে সুতাটা ব্যবহার করা হয়, নিডিলটা ওখানে সুতা টেনে নেওয়ার জন্য একটা ইয়ে থাকে, ভাঁজ থাকে, বা এই স্কার্ফ দিয়ে থাকে, সাজের মতো থাকে, বা এরকম বাঁকানো থাকে, এটাকে আবার আমরা বলছি স্কার্ফ। এই হলো মোটামুটি আজকের টপিক। তো এরপরে আমরা কাঁচামালের সুতা নেক্সট ক্লাসে আমরা সুইংয়ের যে এক্সারসাইজগুলো লাগে এগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। তার সঙ্গে আমরা সেলাই কত করবো, কী কী বিষয় নিয়ে আলোচনা। তো সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সবাই ঘরে থাকি, মাস্ক ব্যবহার করি, নিজে মাস্ক ব্যবহার করি, অন্যকে ব্যবহার করার উৎসাহ প্রদান করি, এবং বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধরি, জনসংগ্রামে এড়িয়ে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, এবং সকলের সুসমস্ত কামনা করি। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।